Hello, good evening students. Welcome to Learn Physics. আজ তোমাদের প্রশ্নবিচিত্রা চ্যাপ্টারের যে এমসিকিউ গুলো করছিলাম ইলেকট্রনিক্স সেমিকন্ডাক্টর চ্যাপ্টারের তার নেক্সট কোশ্চেনগুলো করব। আগের কোশ্চেনগুলো যেগুলো করেছি আশা করি বোঝা গেছে। যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পরের ক্লাসগুলোতে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো চলো শুরু করি নেক্সট কোশ্চেনগুলোর। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, তোমার 21-এরটা এলইডি তৈরিতে ব্যবহৃত হয় তোমার এলইডি লাইট ইমিটিং ডায়োড। এটা তোমার টুরমেলাইন এটা ব্যবহার হয় না, হেরাপাথাইট ব্যবহার হয় না, টাংস্টেনও ব্যবহার হবে না। এটা ইন্ডিয়াম ফসফাইড এটা ব্যবহার হয়, গ্যালিনিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম ফসফাইড এইগুলো ব্যবহার হয় এলইডি তৈরিতে। এর একটা সাধারণ সংকেত আছে, তোমরা জানবে এলইডি তৈরিতে যে সেমিকন্ডাক্টরের সাথে যে ইম্পিউরিটিগুলো মিশানো হয়, সেই মিশানো হলে যে যৌগটা তৈরি হবে তার যে সংকেতটা সেটা দেখবে গ্যালিনিয়াম গ্যালিনিয়াম, তারপর আর্সেনাইড এস, এটা তোমার এক্স সাফিক্সে 1 - থাকে, 1 - আর এখানে হচ্ছে ফসফাইড, সেটা হচ্ছে পি এক্স, এটা থাকে। এবারে এইখানে এই এক্স এর একটা ভ্যালু থাকে, এক্স এর বিভিন্ন মান থাকে, যেমন এক্স ইকাল টু 0.4, এইটা হলে লাল বর্ণ রেড কালারের এলইডি উৎপন্ন হবে, মানে এখান থেকে রেড কালারের আলো নিঃসরণ করবে। যদি এক্স এর ভ্যালু 0.65 হয় তখন এখান থেকে কমলা অরেঞ্জ কালারের এলইডি নির্গত করবে। একই রকমভাবে যদি এটা 0.85 এটা হয়, এটা হলে তখন নির্গত হবে ইয়েলো কালার। একই রকমভাবে এর ভ্যালু 1 হলে সবুজ, এর কালারটা যদি 1 মানে এই এক্স এর ভ্যালু যদি 1 হয় এটা তখন সবুজ। ঠিক আছে, এই ভ্যালুগুলো তোমাদের একটু মনে রাখতে হয়। নর্মালি এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এখানে কি কি যৌগ, মানে কোন কোন মৌলগুলো দিয়ে এই যৌগটা তৈরি হচ্ছে সেটা একটু জেনে রাখতে হবে। এবং সেখানে যে বিভিন্ন কালারের এলইডিটা নির্গত করে, মানে বিভিন্ন কালারের বর্ণের আলো যে নির্গত করে, তার কারণ হিসাবে এই এক্স এর উপর নির্ভর করছে। এই এক্সটা চেঞ্জ হলেই তোমার ব্যান্ড গ্যাপটা, মানে ব্যান্ড কোটি বেদ কোটিবেদের যে এনার্জি গ্যাপটা ইজি, এই ইজিটা চেঞ্জ হয়। আর ইজি চেঞ্জ হলেই, এটা তোমাদের আগের ক্লাসে দেখিয়েছিলাম, তোমার সেটা হ্যাঁ এই যে এখানে ছিল, না 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 নেই। ইজিটা ইজির সঙ্গে সম্পর্ক ছিল না তোমার, ল্যামডা সমান এইচ সি বাই ইজি, এই যে একটা ফর্মুলা ছিল, ইজিটা ব্যান্ড গ্যাপ এনার্জি ছিল। তো সেই ব্যান্ড গ্যাপ এনার্জিটা পরিবর্তন হলেই ল্যামডাটা চেঞ্জ হবে। তো স্বাভাবিকভাবেই বিভিন্ন বর্ণের এলইডি এখান থেকে পাওয়া যাবে। আচ্ছা, এই এবারে ট্রানজিস্টারের যে কোশ্চেনগুলো আছে দেখো, ট্রানজিস্টারের ডোপিং এর ঊর্ধ্বক্রম, মানে ট্রানজিস্টার যে তৈরি করা হয় তার তো ইমিটার, বেস এবং কালেক্টর, এই তিনটে অংশ থাকে। তিনটে অংশের বিভিন্ন অংশকে বিভিন্নভাবে ডোপিং করা হয়, বিভিন্ন মাত্রায় ডোপিং করা হয়। সব থেকে বেশি ডোপিং করা হয় যেটা, সেটা হচ্ছে নিঃসারক। আর সব থেকে কম যেটা ডোপিং করা হয় সেটা হচ্ছে ভূমি। তাহলে এখানে তোমার বলেছে ট্রানজিস্টারের ডোপিং ঊর্ধ্বক্রম, মানে সব থেকে বেশি ডোপিং করা হয়, সেটা বললাম নিঃসারক। তাহলে ঊর্ধ্বক্রম মানে কম থেকে বেশির দিকে যেতে হবে। তাহলে সব থেকে কম হচ্ছে ভূমি, তারপর সংগ্রাহক, তারপর নিঃসারক, মানে নিঃসারক সব থেকে বেশি। তার মানে অপশান এটা হচ্ছে ভূমি সব থেকে কম, তারপর সংগ্রাহক, তারপর নিঃসারক, ক্রমবর্ধমান। ঠিক আছে, ঊর্ধ্বক্রম। আচ্ছা, একটি ট্রানজিস্টর যে অংশটিকে বেশি মাত্রায় ডোপিং করা হয়, একই কোশ্চেন, এটা হচ্ছে তোমার নিঃসারক। নিঃসারককে বেশি মাত্রায় ডোপিং করা হবে। একটি ট্রানজিস্টরের বেধের ঊর্ধ্বক্রম
বেধ সব থেকে বেশি কোনটা হয়, সেটা ট্রানজিস্টরের যে তিনটে অংশ থাকে, ইমিটার, বেস এবং কালেক্টর, তার সব থেকে বেধ বেশি হয় সেটা হচ্ছে সংগ্রাহক। ভূমির বেধ সব থেকে কম হয়, এটা হচ্ছে ইমিটার, এটা বেস, এটা হয় কালেক্টর। সংগ্রাহক প্রবাহটা তো বেশি হয়, সেই কারণে এখানে যাতে বেশি পরিমাণ তাপ রেডিয়েট করতে পারে সেই জন্য তার ক্ষেত্রফলটা বেশি করা হয়, আর সেই ক্ষেত্রফল বেশি করার জন্যই এর বেধটা বেশি করা হয়। ঠিক আছে, সেই কারণে ট্রানজিস্টরের বেধের ঊর্ধ্বক্রম একই রকমভাবে ছোট থেকে বড় যদি করা হয় তাহলে সেক্ষেত্রে সব থেকে কম হচ্ছে ভূমি, তারপর হবে নিসারক, তারপর হবে সংগ্রাহক। তাহলে ভূমি, নিসারক, সংগ্রাহক, ভূমি, নিসারক, সংগ্রাহক, অপশন সি একটা হচ্ছে। ভূমি, নিসারক, সংগ্রাহক। আচ্ছা, এরপর 25 তোমার কমন ইমিটার সংযোগে ট্রানজিস্টরের ইনপুট বৈশিষ্ট্যের ক্ষেত্রে কোনটি স্থির থাকে? তাহলে কমন ইমিটার কনফিগারেশনের যে বৈশিষ্ট্য লেখ আঁকা হয় তার জন্য ইনপুট বৈশিষ্ট্য লেখ বলেছে। ইনপুট বৈশিষ্ট্য লেখ মানে ইমিটারকে কনস্ট্যান্ট যখনই করবে, ইমিটারকে যখন কমন করবে তখন বেস এবং কালেক্টর, বেসে একটা ভোল্টেজ দেওয়া হয় আর কালেক্টরে একটা ভোল্টেজ দেওয়া হয়। বেসে যে ভোল্টেজটা দেওয়া হয় সেটা ভিভিভি, আর কালেক্টরে যে ভোল্টেজটা দেওয়া হয় সেটা হচ্ছে ভিসিসি। তো এখানে কোন ভোল্টেজটাকে স্থির রাখা হয়? তাহলে ইনপুট বৈশিষ্ট্য লেখো, এখানে যদি একটু সার্কিট ডায়াগ্রামটা এঁকে দিই তোমরা পরিষ্কার বুঝতে পারবে। এই যদি তোমার ট্রানজিস্টর হয়, এইখানে এটা তোমার এনপিএন ট্রানজিস্টর যদি হয়, ধরো এনপিএন ট্রানজিস্টর, এটা হচ্ছে ইমিটার, ইমিটারের এন, এটা বেস তার পি, আর এটা হচ্ছে সংগ্রাহক কালেক্টর এন, এনপিএন ট্রানজিস্টর হলো। তো এখানে বৈশিষ্ট্য লেখ অঙ্কনের জন্য যে বর্তনী চিত্রটা সেটা তোমার এরকম হয়, এখানে একটা মারিয়ে আঁকতে হবে। আচ্ছা, এইখানে এটা ইনপুট, এই এই পার্টটা ইনপুট হয়, এদিকটা এটা ইনপুট, আর এই সাইডটা হয় আউটপুট। তাহলে এবারে এই ইনপুটকে দেওয়া হয় ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস দেওয়া হয় মানে পি এর সঙ্গে তোমার যুক্ত হবে ব্যাটারির পজিটিভ প্রান্ত। ঠিক আছে, এটা আমি পরিবর্তনশীল করে দিচ্ছি, এটার নাম হচ্ছে ভিবিবি, আর এই রেজিস্ট্যান্সটা হয় আরবি। এখানে যে কারেন্টটা পাওয়া যায় সেটা হচ্ছে আইবি। এখানে একটা ভোল্টমিটার যুক্ত করা হয়, যে ভোল্টমিটারটা ভিপিই মানে বেস টু ইমিটার ভোল্টেজ নির্ণয় করে। এখানে তোমার একটা ভোল্টেজ দেওয়া হয়, সে পরিমাপ করে ভিসিই, কালেক্টর টু ইমিটার, মানে এটা কালেক্টর আর এটা ইমিটার, এই ভোল্টেজটা সে পরিমাপ করে, এইটা হয় আরসি। আর এইখানে যে প্রবাহটা পাওয়া যায় সেটা হচ্ছে আইসি। ঠিক আছে, এখানেও ঠিক একই রকমভাবে একটা ভোল্টেজ দেওয়া হয়, এটা বিপরীত বায়াসে, তাহলে এন এর সঙ্গে যুক্ত করা হবে পজিটিভ। ঠিক আছে, আর এইটা হচ্ছে তোমার গ্রাউন্ড করে দেওয়া হয়। তো এইটি হচ্ছে তোমার আউটপুট বৈশিষ্ট্য লেখ অঙ্কনের জন্য যে বর্তনী চিত্রটা আঁকতে হয় সেই বর্তনী চিত্র। তো এখানে বুঝতেই পারছো যে এই ইনপুটের ইনপুট মানে বৈশিষ্ট্য লেখ যখন অঙ্কন করতে হবে তখন ভোল্টেজ, এই কারেন্ট আর ভার্সাস ভোল্টেজ, কারেন্ট ভার্সাস ভোল্টেজ, তাহলে এখানে ভোল্টেজটা হচ্ছে তোমার ভিভিই, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ, হ্যাঁ, আর ইনপুট কারেন্ট হচ্ছে এইটা। তাহলে বৈশিষ্ট্য লেখ অঙ্কন করার জন্য তাহলে ইনপুট ভোল্টেজ এটা হচ্ছে ভিবিই, আর ইনপুট কারেন্ট সেটা হচ্ছে আইবি। তো এবারে এই যে বৈশিষ্ট্য লেখটা, যেহেতু এই ট্রানজিস্টরটা ইনপুটটা ফরওয়ার্ড বায়াস থাকে, তাহলে ফরওয়ার্ড বায়াস পিএন সংযোগ, ফরওয়ার্ড পিএন সংযোগের ফরওয়ার্ড বায়াসের নাই
লেখচিত্রটা হবে। তার মানে এই লেখচিত্রটা ঠিক এইরকম হয়। এবারে এখানে বিভিন্ন রকম তোমার আউটপুট ভোল্টেজটা কনস্ট্যান্ট রেখে পিন সংযোগের যে ইনপুট বৈশিষ্ট্য লেখো যেমন ভাবে হয় ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে সেটাই হবে, শুধু কি আউটপুট ভোল্টেজ ভিসি কনস্ট্যান্ট রেখে। ঠিক আছে, ভিসি কনস্ট্যান্ট থাকবে। তার মানে এখানে এবারে বুঝতেই পারছো যে কোশ্চেনটা তোমার ছিল যে একটি কমন ইমিটার সংযোগে ট্রানজিস্টরের ইনপুট বৈশিষ্ট্যের ক্ষেত্রে কোনটি স্থির থাকে। তাহলে এখানে স্থির রাখা হবে নিশ্চয়ই আউটপুট ভোল্টেজটা ভিসি, আউটপুট ভোল্টেজ কনস্ট্যান্ট রেখে। একই রকমভাবে আউটপুট বৈশিষ্ট্য লেখো যখন অঙ্কন করা হবে, আউটপুট বৈশিষ্ট্য লেখো সেক্ষেত্রে তোমার আউটপুট ভোল্টেজ আর আউটপুট কারেন্ট এইটার উপর। তাহলে এইটার ক্ষেত্রে তোমার এই দিকে হবে আইসি আর এটা হবে ভিসি। তখন কি হবে, এই আইবিকে কনস্ট্যান্ট রাখতে হবে। তার জন্য তোমরা লেখচিত্রটা দেখবে এরকম একটা লেখচিত্র থাকে এরকম। এটা বিভিন্ন আইবির ভ্যালু, IB equal to 0, IB equal to 10 মাইক্রোঅ্যাম্পিয়ার, IB equal to 20 মাইক্রোঅ্যাম্পিয়ার, এরকম একটা ভ্যালু দিয়ে লেখচিত্রটা আঁকতে হয়। তার মানে তখন IB ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে, ইনপুট কারেন্টটা না। আউটপুট বৈশিষ্ট্য লেখার ক্ষেত্রে ইনপুট কারেন্ট আর ইনপুট বৈশিষ্ট্য লেখার ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে, সাধারণ নিঃসারক সংযোগে আউটপুট সংগ্রাহক প্রবাহ ইনপুট প্রবাহের সঙ্গে সমদশায়, ইনপুট প্রবাহের সঙ্গে বিপরীত দশায়, ইনপুট প্রবাহের সঙ্গে π/2 দশা এগিয়ে, ইনপুট দশায় π/2 দশা কোণে পিছিয়ে। এটার ক্ষেত্রে তোমার উত্তরটা কিন্তু বিপরীত দশায় থাকবে। এবারে বিপরীত দশায় কেন থাকবে সেটার অরিজিনাল ব্যাখ্যা এখান থেকে ঠিক তোমাদের দেওয়া যাবে না, এটা একটু মনেই রাখতে হবে। এটা অ্যাম্প্লিফিকেশনের ক্ষেত্রে এটা বলা যায় যখন এই জায়গায় একটা ব্লকিং ক্যাপাসিটার ইউজ করে এই জায়গায় এসি একটা সিগন্যাল দেওয়া হয়, এসি সিগন্যাল, আর এই আর এর এগেনস্টে মানে আরসির এগেনস্টে তখন ভোল্টেজটা পাওয়া যায় এই জায়গায়। এখানেও তোমার ব্লকিং ক্যাপাসিটার ইউজ করা হয়, এই জায়গায় তোমার আউটপুটটা পাওয়া যায়, আউটপুট ভোল্টেজটা। তো এইখানে যখন ইনপুট ভোল্টেজটা এইভাবে একটা সাইন ওয়েভ দেওয়া হয়, যখন এই ভোল্টেজটার পজিটিভটা যে ইনপুটটা দেওয়া হচ্ছে এই ইনপুটের পজিটিভ এই পজিটিভের সঙ্গে যুক্ত হয়ে যাবে, তখন কি হবে না এই প্রবাহটা বেড়ে যাবে, না আইবি তখন বেড়ে যাবে। আমরা কি জানি আই ই ইকাল টু আইবি প্লাস আইসি। তাহলে এখান থেকে আইসি সমান আমরা লিখব আইসি সমান আইই মাইনাস আইবি। তো এবারে দেখো যখন আইবি বেড়ে যাচ্ছে, আইবি বেড়ে গেলে আইই তো এখানে কনস্ট্যান্ট। আচ্ছা এই লাইনটা বাদ দাও, এইটা থেকে নাই, এইটা থেকেই বলো, এটা থেকেই বলতে পারবে ভালোভাবেই। দেখো যখন এই ইনপুটটার এইখানে যখন ইনপুটটা দেওয়া হচ্ছে, ইনপুটের পজিটিভ সাইকেলটা এই ভিবিবির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে না ভিবিবিটা বাড়ছে। ভিবিবি বাড়া মানেই ভিবিটা বেড়ে যাচ্ছে, ভিবি বেড়ে যাওয়া মানে আইবি বেড়ে যাবে। তাহলে আইবি যদি বেড়ে যায়, এখানে তো আই কনস্ট্যান্ট, তখন কি হবে আইসিকে কমতে হবে, কারণ কি আই ইকাল টু আইবি প্লাস আইসি। ঠিক আছে, তাহলে এখানে আইবি যদি বাড়ে তাহলে অবশ্যই আইসিকে কমতে হবে, মানে এটা একটা বিপরীত প্রক্রিয়া। বিপরীত মানে আইবি যখন বৃদ্ধি পাচ্ছে আইসি কমছে, যেহেতু আইটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে সেই কারণে এটা বিপরীত দশায় থাকে, এটা বলা হয়। একই রকমভাবে যখন নেগেটিভ সাইকেলটা এখানে যোগ হবে, তখন কি হবে না এই ভোল্টেজটার সঙ্গে এই ভোল্টেজটা যখন যুক্ত হয়ে যাবে, তখন আলটিমেট ভিবির ভ্যালুটা কমে যাবে। ভিবি কমে যাওয়া মানে আইবি কমে যাবে, আইবি কমে গেলেই তখন কি হবে আইসি বেড়ে যাবে। ঠিক আছে, কারণ আইটা এখানে কনস্ট্যান্ট হয়। তো স্বাভাবিকভাবেই
এটা বিপরীত দশায় থাকে, মানে আইবি যখন বাড়ে আইসি কমে, আইসি আবার আইবি যখন কমে তখন আইসি বেড়ে যায়, এই জন্য বিপরীত দশায় থাকে এটা বলা হয়। ঠিক আছে, তাহলে ইনপুট কারেন্টের সঙ্গে ইনপুট ভূমি প্রবাহের বিপরীত দশায় থাকে, অপশান বি। আচ্ছা, ট্রানজিস্টরের স্বাভাবিক ক্রিয়ায়, ট্রানজিস্টর যখন স্বাভাবিকভাবে কাজ করে তখন নিসারক ভূমি সংগ্রহ, মানে এটা অ্যাক্টিভ রিজিয়নে যখন থাকে আর কি, তার মানে এখানে যে সংযোগ স্থলটা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে বেস ইমিটার, ভূমি নিসারক এবং কালেক্টর ইমিটার, সংগ্রাহক নিসারক। তাহলে এই সংযোগ স্থলটা অর্থাৎ ইনপুটটা এটা থাকবে ফরওয়ার্ড বায়াস আর এটা থাকবে রিভার্স বায়াস, তার মানে বেস ইমিটার সংযোগস্থল থাকবে ফরওয়ার্ড বায়াসে আর কালেক্টর ইমিটার সংযোগস্থল থাকবে রিভার্স বায়াসে। ঠিক আছে, তাহলে বেস ইমিটার মানে ভূমি নিসারক থাকবে সম্মুখ বায়াস, দেখো এখানে ভূমি নিসারক সংযোগ উভয় বিপরীত বায়াসে আছে, এটা হচ্ছে না। নিসারক ভূমি সংযোগ সম্মুখ বায়াসে এবং সংগ্রাহক ভূমি সংযোগ বিপরীত বায়াসে, সংগ্রাহক ভূমি হবে না, এটা কমন ইমিটার, সংগ্রাহক ভূমি, নিসারক ভূমি সংযোগ বিপরীত বায়াস, নিসারক ভূমি সংযোগ বিপরীত বায়াস, সংগ্রাহক ভূমি সংযোগ সম্মুখ বায়াস। এটা কমন ইমিটার নয়, কমন বেস মনে বলেছে, যাই হোক আরেকবার একটু আমি এখানে যেটা করেছি কমন ইমিটার কনফিগারেশন, কমন ইমিটার কনফিগারেশনে বেস ইমিটার এটা হচ্ছে তোমার ফরওয়ার্ড বায়াস, মানে ভূমি নিসারক ফরওয়ার্ড, ভূমি নিসারক সংযোগ, এটা তো দুটোই বিপরীত রয়েছে, ভূমি নিসারক সম্মুখ বায়াস, সংগ্রাহক নিসারক হতো, সংগ্রাহক নিসারক কিন্তু সংগ্রাহক ভূমি বলে দিয়েছে। যাই হোক, এটা তাহলে কমন বেস কনফিগারেশন হয়েছে আর কি, মানে এটা আমি করেছি কমন ইমিটার। তাহলে কমন বেস কনফিগারেশনটা যেমন হয় এটা একটু এঁকে দিলেই বুঝতে পেরে যাবে, এটা কমন বেস এই এরকম ছবিটা হবে এইটা। ঠিক আছে, একই রকম ভাবে এখানে যদি যোগ করে দেওয়া হয়, এখানেও তুমি ওই একই রকম ভাবে মিটার যোগ করতে পারো, এই জায়গাও একই রকম ভাবে। এটা ইমিটার, এদিকটা যদি ইমিটার হয় এনপিএন করে দিচ্ছি, তাহলে এইটা হচ্ছে ইমিটার, এটা বেস, এইটা হবে সংগ্রাহক কালেক্টর। তাহলে এনপিএন ট্রানজিস্টার, এন পি, এটা হবে এন, তাহলে এই দিকটা হবে তোমার ফরওয়ার্ড বায়াস, তার মানে নেগেটিভ পজিটিভ এইরকম ভাবে যুক্ত থাকবে, এদিকেও তাই। রিভার্স বায়াস মানে এন এর সঙ্গে নেগেটিভ আছে, এর সঙ্গে পজিটিভ, এটা রিভার্স বায়াস মানে দিকটা হবে পজিটিভ নেগেটিভ, এটা রিভার্স বায়াস, তার মানে এটা হচ্ছে তোমার ভিসিসি, এটা হবে ভিবিবি। ঠিক আছে, যেমনটা এঁকেছিলাম একই রকম হবে। তাহলে এইখানে তোমাকে যেটা বলতে হচ্ছে, দেখো ইমিটার এবং ভূমি মানে নিসারক এবং ভূমি এটা হবে ফরওয়ার্ড বায়াস, আর সংগ্রাহক এবং ভূমি এটা হবে রিভার্স বায়াস, দেখবে মিলে যাবে। এটা হচ্ছে কমন বেস কনফিগারেশন বলেছে আর কি, নিসারক এবং ভূমি এটা হচ্ছে সম্মুখ বায়াস এবং সংগ্রাহক ভূমি এটা থাকছে বিপরীত বায়াস, তার মানে অপশান বি এরটা হচ্ছে। ঠিক আছে, স্বাভাবিক ক্রিয়াতে ট্রানজিস্টরের যে স্বাভাবিক ক্রিয়া, এটা কমন বেস কনফিগারেশনের কথা বলা আছে। ঠিক আছে, আর আমি এই ছবিটা তোমাদের সিলেবাসে এইটাই থাকে, এই কমন ইমিটার কনফিগারেশন, সেই হিসাবে আমি ওইটাই লিখেছিলাম, এটা তোমাকে এইখান থেকে বলতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে 28টা বলেছে কোনো ট্রানজিস্টরে বিটা দেওয়া আছে 100, আলফা কত হবে। তাহলে এটা তোমার আলফা বিটার একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা তোমাকে মনে রাখতে হবে, সেই সম্পর্কটা থেকে এটা বলতে পারবে। ঠিক আছে,
তাহলে আলফা নির্ণয় করতে গেলে আলফা সমান যে ফর্মুলাটা, আলফা ইকাল টু এটা তোমার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা, 1 প্লাস বিটা, এটি হচ্ছে ফর্মুলা। তো এক্ষেত্রে বিটার ভ্যালু 100 বলে দিয়েছে, তাহলে এটা 100 হওয়া মানেই এটা তোমার 100 ডিভাইডেড বাই 101, ঠিক আছে। তার মানে এটা 0.99 এরকম একটা ভ্যালু আসবে আর কি, ঠিক আছে। এটা ক্যালকুলেট করে দেখলেই পাওয়া যাবে। এটাই আসছে কিন্তু 0.99 এই অপশানটাই আসছে। তার মানে তোমার অপশান দেওয়া আছে এর অপশানটা হবে, ঠিক আছে। ট্রানজিস্টারের ক্ষেত্রে আইসি বাই আই, এই আইসি বাই আই এই যে ভ্যালুটা, এটা হচ্ছে তোমার কারেন্ট গেইন, এই সরি আলফার ভ্যালু দেওয়া আছে, কারেন্ট গেইন অবশ্যই এটা হচ্ছে আলফার ভ্যালু, কমন বেস কনফিগারেশনে কারেন্ট গেইন। আর এখানে বিটার ভ্যালু নির্ণয় করো একই রকম ভাবে, এটাকে তুমি আলফা ধরে নাও, বিটা বের করতে হবে ওই ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছি, দেখো একটি ট্রানজিস্টার এনপিএন ট্রানজিস্টারের নিঃসারক সংযোগ সি ও আউটপুটের দশা। তাহলে এক্ষুনি তো বললাম যে ইনপুটের সাপেক্ষে আউটপুটের যে দশা বিপরীত দশায় থাকে, তার মানে এটা 180 ডিগ্রি হবে, ঠিক আছে। পরের যে কোশ্চেনটা ছিল দেখো, এখানে দেওয়া আছে কমন ইমিটার সংযোগে একটি ট্রানজিস্টারের ভিসি, ভিসিসি মনে হয় না ভিসিই, ভিসিই 2 ভোল্ট, ভূমি প্রবাহ এত থেকে এত পরিবর্তিত হওয়ার ফলে সংগ্রাহক প্রবাহ বিবর্ধনের মান কত। আচ্ছা, বিবর্ধন কমন ইমিটার কনফিগারেশন মানেই এটা দেখো আমি এঁকেছি যে ছবিটা, কমন ইমিটার, এটা কমন ইমিটার কনফিগারেশন, ইমিটারটাকে কমন করেছে, এখানে যে ইমিটার সেটাকে কমন করেছে। তো এক্ষেত্রে ভিসিসি হোক ভিসি হোক যাই হোক না কেন, এটা তোমার 2 ভোল্ট বলে দিয়েছে। তো এখানে ইনপুট কারেন্টটা যখন পরিবর্তন হচ্ছে, আউটপুট কারেন্ট পরিবর্তন হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা যে বিটার ডেফিনেশনটা পড়েছি, বিটা কারেন্ট গেইন, বিটা সমান হচ্ছে ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, মানে ইনপুট কারেন্টের পরিবর্তনের সাথে সাথে আউটপুট কারেন্ট আইসির যে পরিবর্তন, এটার হচ্ছে তোমার অনুপাতটাকেই বলা হচ্ছে বিটা। তাহলে এখানে কারেন্ট গেইন বিটা, বিটা সমান একটুখানি যেটা বললাম ডেল্টা আইসি, ডেল্টা আইসিটা দেখো এত থেকে এত পরিবর্তিত হয়েছে, তার মানে 20 মাইনাস 10, এটা মিলি অ্যাম্পিয়ার বলেছে, মানে 10⁻³ অ্যাম্পিয়ার করে দিলাম। একই রকম ভাবে ডেল্টা আইবি ভূমি প্রবাহ দেখো, এটা 300 মাইনাস 100, এটা মাইক্রো অ্যাম্পিয়ারে আছে, এটার জন্য 10⁻⁶ করে দিলাম। তাহলে এটা আসছে 10 ইন্টু 10⁻, আচ্ছা এটা 10⁻³ করে দিচ্ছি, এটা আর এটা উপরে উঠে গেলে 10⁻³ হবে, ডিভাইডেড বাই এটা হবে 200, ঠিক আছে। একটা শূন্য কেটে দাও, তার মানে 100, তাই তো, একটা শূন্য কেটে দিলে এটা 1000, আর একটা শূন্য কেটে দিলে 100 হচ্ছে, মানে 50 আসছে অপশান এটা, ঠিক আছে। দেখো এখানেও যে কোশ্চেনটা দেওয়া আছে 32-এরটা, আইসি ভার্সাস ভিসি মানে আউটপুট বৈশিষ্ট্য লেখো, লেখচিত্রটি এনপিএন ট্রানজিস্টারের সাধারণ নিঃসারক বৈশিষ্ট্য লেখো, এটা যেটা দিয়ে দিয়েছে ভিসি ভার্সাস আইসি। তাহলে এটার ক্ষেত্রে লেখচিত্রটা ঠিক কিরকম ভাবে করবে, লেখচিত্র যেটা আঁকা আছে বুঝতেই পারছো, এইদিকে তোমার আইসি আর এইদিকে হচ্ছে ভিসি। তাহলে আইসির পরিবর্তনটা এইটা 0, তারপরে এটা 1, এটা 2, এটা মিলি অ্যাম্পিয়ারে বলা আছে। আর এদিকে হচ্ছে ভিসি, এটা 0 থেকে 1 ভোল্ট 2 ভোল্ট এরকমভাবে বেড়েছে, ঠিক আছে। আর এখানে তোমার আইবির পরিবর্তন, এটা 0, 2 মাইক্রো অ্যাম্পিয়ার, 4 মাইক্রো অ্যাম্পিয়ার এটা বলেছে। তো এখান থেকে বিবর্ধন বের করতে হবে, মানে একই ফর্মুলা, বিবর্ধন বের করার জন্য বিটা সমান ডেল্টা আই সি ডিভাইডেড বাই ডেল্টা আইবি, ঠিক আছে। ডেল্টা আইসিটা কত, ডেল্টা আইসি যেটা এখানে তুমি পাবে, যে কোনো একটা ধরে নাও, এই দুটো লেখচিত্রের রেসপেক্টে যদি ধরো, এখান থেকে এইটার পরিবর্তন কত,
এটা তোমার 0, এটা কত 1, তাহলে এটা হচ্ছে 1 মাইক্রো মিলি অ্যাম্পিয়ার, 1 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার করলাম। আর এর করসপন্ডিং দেখো আইবিটা পরিবর্তন কত হয়েছে, আইবির পরিবর্তন হয়েছে তোমার 2 মাইক্রো অ্যাম্পিয়ার, 2 মাইনাস 0 2 হচ্ছে, তাহলে 2 ইন্টু 10⁻⁶, তার মানে এটা হলে 0.5 ইন্টু 10⁻³ হচ্ছে উপরে উঠলে, তার মানে 500 হচ্ছে, 500 অপশান এইটটা। ঠিক আছে, তুমি একই রকমভাবে যদি পরের দুটো করতে, পরের দুটো করলেও দেখবে একই রকম বেরোবে। এই বেরোবে এখানে তোমার আইসিটা কত, এক্ষেত্রেও তোমার 1 ইন্টু 10⁻³ হচ্ছে, 2 মাইনাস 1 1 হচ্ছে। আর একই রকমভাবে এইটা কত হচ্ছে 4 মাইনাস 2 কত 2 ইন্টু 10⁻⁶, একই আসবে, সেম এর উত্তর হবে 500। আচ্ছা, এদের এইখানে যে সম্পর্কটা আলফা এবং বিটার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক যেটা জানি আমরা, এই সম্পর্কটা হবে এটা, এটাও হবে এটা, তোমরা আমি যেটা লিখেছিলাম এখানে আলফা সমান বিটা বাই 1 প্লাস বিটা। আচ্ছা, 1 মিনিট, তোমরা সম্পর্কটা প্রতিষ্ঠা করে নাও না, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে আরও। তোমরা সম্পর্কটা জানো, আই ই ইকাল টু আইসি প্লাস আইবি, এটি হচ্ছে ফর্মুলা। তো এবারে এখানে আলফা সমান কত, আলফা সমান আইসি বাই আই ই, আইসি বাই আই ই, হ্যাঁ। আর বিটা সমান এটা হচ্ছে আইসি বাই আই বি, এটা ফর্মুলা। তাহলে এবারে এখানে যেহেতু দুজনেই আইসি আছে, তুমি কি করবে, আইসি দিয়ে ভাগ করে দেবে। তাহলে আই ই বাই আইসি ইকাল টু, এটা আইসি দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে, এটা হয়ে যাবে আই বি বাই আইসি। তাহলে দেখো এটা তোমার 1 বাই, এটা 1 বাই আইসি বাই আই বাই আইসি করলে দেখে হচ্ছে উল্টে দাও না, 1 বাই আলফা সমান কত আই বাই আইসি, তার মানে এটা 1 বাই আলফা ইকাল টু 1 প্লাস একই রকমভাবে আইবি বাই আইসি, এটা আইসি বাই আইবি সমান বিটা, তাহলে 1 বাই বিটা হচ্ছে। ঠিক আছে, দেখো সেই সম্পর্কটা আছে, মানে 1 বাই আলফা ইকাল টু 1 প্লাস 1 বাই বিটা, এটা আসছে। আবার এখান থেকে তুমি যদি বিটা সমান বের করো, তাহলে দেখো 1 বাই বিটা ইকাল টু 1 বাই বিটা, এটা ইকাল টু 1 বাই আলফা মাইনাস 1, তার মানে এটা আসছে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই আলফা, অতএব বিটা ইকাল টু আলফা বাই 1 মাইনাস আলফা, তার মানে এই অপশানটাও ঠিক। এ এবং বি, সেই জন্য এ বি উভয়ই সঠিক হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে, ট্রানজিস্টরের প্রধান ব্যবহার। ট্রানজিস্টরকে কি কারণে ব্যবহার করা হয়, ট্রানজিস্টর বিবর্ধক হিসাবে ব্যবহার করা হয়, অ্যাম্প্লিফিকেশন। হ্যাঁ, এইখানে তোমার স্পন্দক হিসাবেও ট্রানজিস্টরের ব্যবহার আছে, স্পন্দক হিসাবে। তো সেই হিসাবে অপশান ডি এরটা হবে। যদি এখানে স্পন্দক না থাকতো তাহলে কিন্তু মেন অ্যাপ্লিকেশনের বিবর্ধকটাই ব্যবহার করতে। তো সেই হিসাবে এখানে স্পন্দক এবং বিবর্ধক দুটোই আছে, সেই জন্য অপশান ডি এরটা হবে। ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে এই ট্রানজিস্টরে এখান পর্যন্তই থাক। পরের দিন যে কোশ্চেনগুলো আছে, এটা দেখলাম ডিজিটাল বর্তনীর কোশ্চেনগুলো আছে, তাহলে নেক্সট ক্লাসে তোমাদের এই ডিজিটাল বর্তনীর এমসিকিউগুলো আলোচনা করে দেব, যেগুলো করছি। আশা করি এগুলো বুঝতে পারছো। তো এগুলোকে এইভাবে বুঝে একটু প্র্যাকটিস রাখবে, তাহলেই দেখবে অনেকটা ইজি হয়ে যাবে। তোমাদের পরীক্ষাও দেখতে দেখতে সামনে চলে এলো, টেস্ট পরীক্ষা এরপর হবে। তো তার আগে তোমরা এইগুলোকে যদি একটু রিভিশন করো, বিশেষ করে আমার যে ক্লাসগুলো করছি, এই ক্লাসগুলো একটু তোমাদের রিল্যাক্সেশনের টাইম যেগুলো হয়, মানে ধরে নাও ভাত টাত খাওয়ার পর বা রাত্রে শুতে যাওয়ার আগে, এরকম একটা টার্গেট ফিক্স করে নিবে যে আজকে আমি একটা ক্লাস করব। তো এইভাবে একটু দেখে নিলে, আজকে রাত্রে শুতে যাওয়ার আগে তুমি একটা ক্লাস দেখে নিলে, পরের দিন সকালবেলা সেই প্রশ্নোত্তর পেজটা উল্টে নিয়ে তুমি কিন্তু নিজে থেকে করবে, যেগুলো আজকে শিখলে সেগুলো সেখানে ইমপ্লিমেন্টেশন করতে পারছো কি। দেখবে এইভাবে তুমি যদি করো, তাহলে তুমি নিজের কনফিডেন্সটা কিন্তু অনেকটা বেড়ে যাবে।
তুমি কীভাবে করতে পারছো এটা যদি শিখে যেতে পারো তাহলে কিন্তু দেখবে তোমার পরীক্ষার সময় অনেকটা হেল্পফুল হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।